সাহিল দেখতে পায় প্রতিযোগিতা শুরু হওয়ার ঘন্টা খানিকের মাঝে কেউ একজন 5000 পয়েন্ট কালেক্ট করে ফেলেছে। সেই প্রতিযোগীকে দেখে তার কেমন যেন একটা সন্দেহ হয়, তাই সে সেই প্রতিযোগীর অ্যাকাউন্ট হ্যাক করে। পরে সেই অ্যাকাউন্টে কোনো ডিভাইস দিয়ে খোলা হয়েছে সেটা চেক করে, সেই প্রতিযোগীর সিস্টেম হ্যাক করে। তখনই সে দেখতে পায় যে সে যার অ্যাকাউন্ট হ্যাক করেছে সেটা সে লেডি হ্যাকারের। এটা দেখে সাহিল তো খুশিতে লাফ দিয়ে ওঠে। বাঁচাতন, এবার পালাবো কোথায়? আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম। তোমার হ্যাকারই এবার বের করতেছি। তোমার সমস্ত সিস্টেমের মাঝে নাড়া বাঁধিয়ে দিব এবার আমি। তারপর দেখব কি করে তুমি তোমার ডিভাইসকে আমার হাত থেকে রক্ষা করো। সাহিল লেডি হ্যাকারের সমস্ত সিস্টেমকে হ্যাক করে নিজের মতন সিকিউরিটি লাগিয়ে দেয় তার মধ্যে। কিন্তু দুঃখের বিষয় হলো সে কম্পিউটার হ্যাক করেও তার মধ্যে লেডি হ্যাকারের কোনো আইডেন্টি খুঁজে পায়নি। মানে হলো লেডি হ্যাকারের ছবি বা আদার্স কিছু, আর তার প্রোগ্রামেও তেমন কিছু নেই। কিন্তু সে ব্যাপক খুশি, কারণ লেডি হ্যাকারের কোনো তথ্য না পেলে কি হয়েছে, তার কম্পিউটার তো সে হ্যাক করে নিয়েছে, আর এই কম্পিউটারের মাধ্যমে লেডি হ্যাকার নিজে তার সামনে আসবে। সে লেডি হ্যাকারের সিস্টেম নিজের সিকিউরিটি বসিয়ে দিয়ে জেমসকে ফোন করে। সাহিল ভাই, আপনার মতন মানুষ হঠাৎ আমায় ফোন দিল? আরে সে কোনো বড় কিছু নয়, বড় কিছু হচ্ছে লেডি হ্যাকার তো জালে আটকা পড়েছে। কি? লেডি হ্যাকার সিস্টেমকে আমি হ্যাক করে নিয়েছি। আমি জানি লেডি হ্যাকার তার সিস্টেমকে আনলক করার জন্য যে কোনোভাবেই আমার সামনে আসবে বা আমার সাথে কন্ট্রাক্ট করবে। তাই আমার সাথে কন্ট্রাক্ট করার জন্য তার ডিভাইস আলাদা করে আমার একটা মেইল সেট করে রাখবো। সেটা সে কম্পিউটার ওপেন করলেই দেখতে পাবে। সো আপনাদের কাজ হচ্ছে থানায় লেডি হ্যাকারের নামে একটা মামলা করা। আমি তার ডিভাইসে ট্র্যাকার বসিয়ে দিব আর সিকিউরিটি একটু দুর্বল করে দিব, যাতে করে সে আবার নিজের ডিভাইস লগ ইন করতে পারে। আর সেই ট্র্যাকারের মাধ্যমে তার লোকেশন আমি ট্র্যাক করে তাকে ধরে নিতে পারি। অবশ্য ট্র্যাকার ছাড়াও তাকে ধরা পসিবল হতো, কারণ তার ডিভাইস আমার কাছে। কিন্তু সমস্যা হলো এখন তার ডিভাইসে কোনো লোকেশন নেই, কারণ সে ভিপিএন ব্যবহার করেছে, যার কারণে বাইরে কান্ট্রিতে দেখাচ্ছে তার লোকেশন। কিন্তু সে যে যখন সিকিউরিটি ভেঙে আবার ডিভাইসে ঢুকবে তখন আমার ট্র্যাকারের কারণে সঠিক লোকেশন দেখাবে। ভাই, অনেক ভালো আইডিয়া। আমি তাহলে থানায় মামলা করে দিচ্ছি লেডি হ্যাকারের নামে, আর আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই কাজ চালান। এবার দেখি তার সোনাগিরি কোথায় যায়। সে আমাদের বেস্ট 11-এর নাম পুরো ধুলোই মিশিয়ে দিয়েছে। তাকে এবার ছাড়ছি না আমরা। প্ল্যান মোতাবেক কাজ করছি, আর আপনাকে আমি যেটা বলেছি সেটা আপনি করুন। জেমস সাহিলের কথা মতো থানায় একটা মামলা করে লেডি হ্যাকারের নামে। আর এদিকে সাহিল ঘাপটি মেরে বসে আছে লেডি হ্যাকার কখন তার প্যাটার্নকে ভেঙে নিজের ডিভাইসে প্রবেশ করে। যখনই লেডি হ্যাকার ডিভাইসে প্রবেশ করবে তখনই সে তার লোকেশন ট্র্যাক করে জেমসকে দিয়ে দিবে, আর জেমস তাকে পুলিশের কাছে ধরিয়ে দিবে। 24 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু লেডি হ্যাকার চুপচাপ বসে আছে। সে তার ডিভাইসে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো কিছুই করছে না। লেডি হ্যাকারের এই জিনিসটা সাহিলের কেমন যেন হজম হচ্ছে না, কারণ সে নিজের ডিভাইসে ফিরিয়ে আনার জন্য কত তড়িঘড়ি করেছে, কিন্তু লেডি হ্যাকার হাত পা গুটিয়ে নিয়ে বসে আছে। সাহিলও হাল ছাড়ার মতো পাবলিক নয়, ধৈর্য ধারণ করে আসল খেলার জন্য অপেক্ষা করছে। 2 দিন পেরোতে চলল, আর 1 ঘন্টা ফুরালেই 2 দিন পেরোবে। রাত বাজে 11টা। ঠিক সেই সময় সাহিলের সেট করে দেওয়া সেই মেইলটাতে লেডি হ্যাকার একটা মেইল পাঠায় যে, জেড, আমি জানি আমার সিকিউরিটি সিস্টেম ফিরিয়ে দে তুই, না হয় কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আমি জানি তুই আমার সিকিউরিটিতে ট্র্যাকার লাগিয়েছিস, তাই আমি ইচ্ছা করেই সিকিউরিটি ভেঙে ডিভাইস ওপেন করিনি। তবে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু তখনই তোর মেইল আমার চোখে পড়ে, আর কম্পিউটারের কন্ডিশন দেখে আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। সাহিল লেডি হ্যাকারের কথা শুনে হাসতে থাকে আর তাকে হেসে হেসে মেইল রিপ্লাই পাঠায়, তোর ডিভাইস থেকে কখনো ট্র্যাকার সরাবো না আমি, সো তোর যা করার করে নে। পরে লেডি হ্যাকারও আবার মেইল করে। তারা মেইলের মাধ্যমে কথা বলতে থাকে। দেখ, তুই কিন্তু আমায় রাগিয়ে দিয়ে ভালো কাজ করছিস না। আরে ভালো খারাপ দেখার সময়টা আমার কাছে নেই। তুই আমায় আগে রাগিয়েছিস, সো তোর ডিভাইস থেকে ট্র্যাকার সরবে না।
লেডি হ্যাকার এবার নরম হয়ে যায়। আচ্ছা, তার জন্য দুঃখিত আমি। এবার সরিয়ে দে টাকাটা। উল্টো আমি সরি, ট্র্যাকার কখনোই সরবে না ডিভাইস থেকে। তবে হ্যাঁ, একটা শর্তে আমি ডিভাইস থেকে ট্র্যাকার সরাতে পারি, যদি সেই শর্তে রাজি থাকিস তুই। কি শর্ত? তুই আমার সাথে ফেস টু ফেস দেখা করবি, তারপর তোর ডিভাইস থেকে ট্র্যাকার সরিয়ে দিব আমি। সাহিল কথা শুনে লেডি হ্যাকার থতমত খেয়ে যায়, কারণ সে তো কখনো কারোর সামনে আসবে না, কিন্তু এখন পরিস্থিতি তাকে তার মতে বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কি হলো, কিছু বল। ঠিক আছে, আমি দেখা করব। বল, কোথায় দেখা করবি আর কখন দেখা করবি? রমনা পার্ক চিনিস? চিনলে আগামীকাল সেইখানে দেখা কর। হ্যাঁ, রমনা চিনি, আর সেটা আমার বাসা থেকে অনেক কাছে। সো ঠিক আছে, সেখানেই দেখা করব আগামীকাল সকাল 11টায়। আমার কাছে লাল ব্যাগ থাকবে, একদম গেটের পাশেই আমি দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে। কিন্তু মাথায় রাখিস, কোনো চাল চালবি না, তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর রূপ দেখতে পাবি তুই আমার। সাহিল আর কোনো কথা বলে না, চুপচাপ হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সাহিল ঘুম থেকে উঠে জেমসকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে। জেমস সাহিলের কথা মতো তার সাথে গাড়ি নিয়ে দেখা করতে চলে আসে। ভাই বলেন, হঠাৎ আবার কি জরুরি তলবে ডাকলেন? লেডি হ্যাকারের লোকেশন পেয়ে গেছেন কি? না, সে ডিভাইস লগ ইন করে নাই, কিন্তু সে আমার মেইল করেছে দেখা করবে বলে। শোনেন, আপনি রমনায় চলে আন, লেডি হ্যাকার সেখানে আসবে। কাঁধে লাল ব্যাগ নিয়ে রমনায় গেটের সামনে দাঁড়াবে। আমার বদলে আপনি জেড সেজে সেখানে যাবেন, আর এই হিডেন ক্যামেরা আপনার বুক পকেটে লাগিয়ে নিন, আর ফোনে অডিও কনফারেন্স চালু রাখবেন। আমি কলেজে চলে যাচ্ছি, কারণ আজকে তৃতীয় ঘন্টার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করবে স্যার, তাই আমার যেতে হবে। আমার মোবাইলের মাধ্যমে আপনি সব কিছুই দেখতে পাবো, আর কনফারেন্স তো কথা হবেই। আমি আপনাকে সমস্ত কিছুই বলে দিব কি কি করতে হবে। ঠিক আছে ভাই। সাহিলের বদলে জেমস জেড সেজে সেখানে যায়, আর সাহিল কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু ফোনের মাধ্যমে দেখছে। সে এখন ক্লাসে যাবে না, তৃতীয় ঘন্টার সময় একেবারে ক্লাসে ঢুকবে। অন্যদিকে লেডি হ্যাকার বোকার মতো রমনার সামনে চলে আসে। তার কল্পনাতে নেই যে জেড তার সাথে গেম খেলা চালু করে দিয়েছে। লেডি হ্যাকার রমনার সামনে এসে দাঁড়িয়ে আছে, মুখে কোনো মাস্ক নেই, তার একদম নর্মাল পোশাকে এসেছে সে, যাতে করে মানুষ তাকে দেখে কোনো ধরনের সন্দেহ করতে না পারে। একটু পর জেমসও গিয়ে রমনার সামনে দাঁড়িয়ে লেডি হ্যাকারের তালাশ করছে। হঠাৎ তার চোখ পড়ে লাল সাইড ব্যাগ, কাঁধে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাহিল সবকিছুই ফোনের মাধ্যমে দেখছিল। যখনই জেমস লেডি হ্যাকারের সামনে যায়, তখনই লেডি হ্যাকারকে দেখে সাহিলের হুঁশ উড়ে যায়, আর তার হাত থেকে ফোনটা পড়ে যায়, কারণ সেই লেডি হ্যাকারটা তার অনেক কাছের একজন মানুষ। সাহিল জেমসের শরীরে লাগিয়ে দেয়া ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে পরি কাঁধে লাল কালারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই জেমস সাহিলকে বলে, ভাই, লেডি হ্যাকারকে পেয়ে গেছি, আমি এখনই পুলিশকে ফোন করে ইনফর্ম করছি। জেমসের কথা শুনে সাহিলের বুক ধুকপুক করতে থাকে, কারণ একে তো তার প্রিয় মানুষটা আড়ালে থাকা এই ভয়ঙ্কর রূপ দেখে সে বিস্মিত হয়ে আছে। দ্বিতীয়ত তাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তাই সে তাড়াতাড়ি জেমসকে না করে। এই জেমস স্যার, না, ভুলেও এটা করবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনি সেখানে। ভাই, আপনি না বললে লেডি হ্যাকারকে পুলিশের কাছে ধরিয়ে দিতে, তাহলে এখন আবার না করছেন কেন? জেমস স্যার, আমি যেটা বলছি সেটা করেন। আপনি চুপচাপ সেই জায়গায় দাঁড়িয়ে থাকেন আর দেখেন সে কি করে, আর আমি একটু মানুষটাকে ভালো করে দেখি যে সে কি করতে চায়, আর আপনি কিন্তু ভুলেও তার সাথে কথা বলতে যাবেন না। আচ্ছা ঠিক আছে ভাই। সাহিল চোখ বড় বড় করে পরীর দিকে তাকিয়ে আছে। তার যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে পরী এই লেডি হ্যাকার। সে ড্যাব ড্যাব করে পরীর দিকে তাকিয়ে আছে। পরীর থেকে যেন তার কোনোভাবেই নজর সরছে না। সাহিল পুরো ঘোরের মধ্যে চলে গিয়েছে। তখনই জেমস একটু জোর গলায় সাহিলকে বলতে থাকে, ভাই, মেয়েটা তো চলে যাচ্ছে, এখন কি করব? জেমসের কথায় সাহিলের ঘোর কাটে। জেমস স্যার, আপনি দৌড়ে গিয়ে তার পথ আটকান, তারপর তাকে জিজ্ঞেস করেন কেন সে এখানে এসেছে। ঠিক আছে ভাই। জেমস সাহিলের কথা মতো পরীর সামনে গিয়ে পথ আটকায়। পরী এটা দেখে ব্যাপক ভয় পেয়ে যায়, কিন্তু সে ভয় পেলেও স্বাভাবিকভাবে জেমসকে জিজ্ঞেস করে, কে আপনি? সেটা একটু পরে বলছি, কিন্তু তার আগে আপনি আমার কিছু কথার উত্তর দিন।
কি কথা? সাহিল কিন্তু ফোনের মাধ্যমে দুজনের কথাই শুনছে। আপনি নিশ্চয়ই লেডি মাফিয়া, তাই না? মানে কি এসবের? হ্যাঁ, কিসব উল্টোপাল্টা কথাবার্তা বলছেন আপনি? মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি আপনার? হ্যাঁ, তাহলে কি আপনি? আর লাল ব্যাগ কাঁধে নিয়ে রমনার সামনে কি করছেন? আর কেনই বা এসেছেন এখানে? আমি মানুষ, আর কেনই বা এসেছি এখানে সেটা আমার নিজেরও অজানা। এই মেয়ে, পাগল পেয়েছেন আমাকে, না উল্লু মনে হয় আমাকে? কোনটা একটু ক্লিয়ার করে বলবেন তো? দেখুন মিস্টার, আপনার সাথে কথা বলে আমার মাথার মেজাজ অতিরিক্ত পরিমাণে খারাপ হচ্ছে, কারণ আপনার কথাবার্তার ধরন দেখে কোনো মতেই সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না আমার আপনাকে। দেখুন, আপনি আমায় যা ভাবার ভাবুন, সেটা নিয়ে আমার কোনো বিন্দু পরিমাণে মাথা ব্যথা নেই, কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি চাই। কারণ আমি এখানে একজনের তালাশে এসেছি, আর সে আমায় বলেছে যে সে লাল কালারের কাঁধের ব্যাগ নিয়ে রমনার গেটের সামনে এসে দাঁড়াবে। সেই ব্যক্তির কথা অনুযায়ী লাল কালারের ব্যাগ কাঁধে নিয়ে এসে আপনি রমনার সামনে দাঁড়িয়েছেন। সো তাড়াতাড়ি বলুন আপনি কে আর কেন এসেছেন এখানে, না হয় কিন্তু আপনাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাবো। পরি জেমসের কথা শুনে আবারও ঘাবড়ে যায়। সে এবার গলার আওয়াজ কমিয়ে নিয়ে জেমসকে বলে, আসলে অচেনা কেউ একজন আমার নামে একটা পার্সেল কুরিয়ার করেছে, যেই পার্সেলের ভিতরে ছিল একটা লাল ব্যাগ আর 1020 টাকা এবং একটা ছোট্ট ক্যামেরা আর একটা চিঠি। যেই চিঠির মাঝে লেখা ছিল এই লাল ব্যাগটা কাঁধে নিয়ে শরীরের যে কোনো একটা অঙ্গে ক্যামেরাটা ফিট করে রামনার সামনে এসে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে, যার ফলে তার পাঠানো টাকাগুলো আমার হয়ে যাবে। আর না হয় আমি যদি তার কথা মতন কাজ না করি, তাহলে সে আমার বিশাল একটা ক্ষতি করে দিবে। হতে পারে সেটার জন্য আমার প্রাণও নাকি যেতে পারে। তাই আমি এখানে এসে তার সমস্ত নিয়মকে ফলো করে 10 মিনিট দাঁড়িয়েছিলাম, যাতে করে সে আমার কোনো ধরনের ক্ষতি না করে। আর 10 মিনিট শেষ হয়েছে দেখেই আমি চলে যাচ্ছি। জেমসকে বলা পরির সমস্ত কথাগুলো অপর প্রান্ত থেকে সাহিল শুনে আরো বড়সড় একটা ঝটকা খায়। কারণ সে ভেবেছে সে একাই লেডি হ্যাকারের বিরুদ্ধে চাল চেলেছে, কিন্তু এখন বুঝতে পারছে সে লেডি হ্যাকার তার থেকেও বড় চাল চেলে রেখেছে। সাহিল তাড়াতাড়ি জেমসকে বলে, জেমস স্যার, আপনি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসুন। আর সেই মেয়ের বিষয়ে কাউকেই কিচ্ছু বলবেন না, আর তাকে নিয়ে টানাহেঁচড়াও করবেন না, কারণ সে লেডি হ্যাকার না। ঠিক আছে ভাই, আমি চলে আসছি। অবশ্য জেমস সাহিলের সাথে কনফারেন্সে আছে সেটা সম্পর্কে পরি কিছু জানে না, কারণ জেমস অনেক সাবধানের সাথে সাহিলের সাথে কথা বলছে। তারপর জেমস সাহিলের কথা মতো সেখান থেকে চলে আসে, আর পরিও একটা রিক্সা নিয়ে সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়। দুজন দুজনের ভিন্ন ভিন্ন গন্তব্যে রওনা হয়েছে, কিন্তু এদিকে সাহিলের আরেকটা জিনিস ভেবে মাথায় বাজ পড়ছে যে সেই লেডি হ্যাকার কি করে পরি মানে তার প্রিয় মানুষটার টার্গেট বানালো। তার মানে কি সে লেডি হ্যাকার কি তার ব্যাপারে সমস্ত কিছু জেনে গিয়েছে? সে তাড়াতাড়ি পরীকে ফোন করে। এই, তুই কোথায় রে? এই তো বাসার দিকে যাচ্ছি। তুই যেখানে আছিস না কেন, তাড়াতাড়ি আমার কলেজের সামনে এসে দেখা কর। ঠিক আছে, আসছি আমি। পরি 30 মিনিটের মধ্যে সাহিলের কলেজের সামনে চলে আসে। কিরে, হঠাৎ এত জরুরিভাবে ডাকলি যে আমায়? আর তোর না এখন কলেজ টাইম চলছে, তাহলে ক্লাস না করে বাইরে কি করছিস? আসলে ক্লাসে যেতে ইচ্ছে করছিল না, তাই তোকে ফোন করে ডেকেছি। কিন্তু একটা কথা বলতো পরি, তোর চেহারার এমন 12টা বেজে আছে কেন? কি হয়েছে তোর? আরে আসলে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? থাক, সেটা তো শুনতে হবে না, যেটা হয়েছে সেটা মিটিয়ে এসেছি। আরে আজিব, কি হয়েছে সেটা বলবি তো আমায় নাকি? আরে আসলে আমার কাছে হুমকি ভরা একটা পার্সেল এসেছিল। তারপর জেমসকে বলা সমস্ত কথাই পরি আবার সাহিলকে বলে। তাই বলে কি তুই সেখানে যাবি নাকি? আর গেছিস, আমায় জানালি না কেন এ বিষয়ে? আরে তোকে খামোকা টেনশনে ফেলতে চাইনি। বাহ, কি সুন্দর কথা। আগে বলিসনি টেনশন হবে দেখে, কিন্তু এখন মনে হচ্ছে একদম এই টেনশনই হচ্ছে না আমার। তাই তো তোকে বলতে চাইনি। পরি, রাগ ওঠাবি না একদম, বলে দিলাম। তোর আরো আগেই আমাকে বলা উচিত ছিল। আরে আরে রাগ করছিস কেন? থাক না, বাদ দে এখন এসব কথা। ভালোবাসিস খালি মুখেই বলে যাস, কাজে কর্মে কোনো কিছুই করিস না। বিপদ আসবে তো তুই একাই সামলানোর চেষ্টা করবি। আমার যে তোর বিপদে পাশে দাঁড়ানোর মতো একটা দায়িত্ব কর্তব্য আছে, সেটা পালন করতে দিবি না। বাপরে বাপ, কি দায়িত্ববান বিয়েটারে আমার। থাক, হয়েছে, আর গাল ফুলাতে হবে না।
আগামীতে কিছু হলে তোকে জানাবো। এবার তো শান্ত হ। হয়েছে। আচ্ছা, তুই চট্টগ্রাম যাবি কবে? তোর তো পড়ালেখা বেশ ক্ষতি হচ্ছে ঢাকায় থেকে। হুম, কয়েকদিনের মাঝে চলে যাব রে। আর আমিও জানি যে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। তাছাড়া গতকাল বাবাও ফোন দিয়ে বলেছে চট্টগ্রামে চলে যেতে। তাই কর। খামোকা এতদিন ঘুরে ফিরে পড়াশোনা নষ্ট করার কোনো মানে নেই। হুম আচ্ছা, চল রেস্টুরেন্টে বসে কফি খাই দুজনে মিলে। চল। দুজনে মিলে রেস্টুরেন্টে কফি খেতে বসে। পরে অনেকটা সময় রেস্টুরেন্টে কাটিয়ে দুজন দুজনের বাসায় চলে যায়। পরীর বাসায় এসে বসে বসে সাহিলের কথা ভাবছে যে এতদিন হয়ে গেল কিন্তু তার মায়ের মনের সন্দেহ সে এখনো দূর করতে পারেনি। তার মানে হয়তো তার সন্দেহটাই ভুল। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে দুদিন পর চট্টগ্রামে চলে যাবে। এদিকে সাহিলও বাসায় চলে এসেছে। তার আজকেই একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, কিন্তু সে সেটাকে লাঠি উঠিয়ে দিয়েছে কারণ তার মনের অস্থিরতা বেড়ে গিয়েছে পরীর সেই বিষয়টা নিয়ে। সে বাসায় এসে অস্থিরতা নিয়ে কম্পিউটারটা ওপেন করে, কারণ তার কেন জানি মনে হচ্ছিল লেডি হ্যাকার তাকে আবারও মেইল করেছে। তাই সে কম্পিউটারটা ওপেন করেছে। সে কম্পিউটার ওপেন করতেই দেখতে পায় মেইন বক্সটা লাল হয়ে আছে। তার মানে তার ধারণাই ঠিক হয়েছে, লেডি হ্যাকার তাকে অনেকগুলো মেইল করেছে। সে শান্ত মাথায় মেইলগুলো ওপেন করে। মেইল ওপেন করতেই দেখতে পায় জেমসের ছবি আর সাথে কিছু ভয়েস। সে ভয়েসগুলো প্লে করে। আরে জেড, আমি তো তোকে অনেক বড় খিলাড়ি মনে করেছিলাম, কিন্তু তুই তো দেখি বাচ্চা। তুই সত্যিই দেখি আমার সাথে দেখা করার জন্য চলে এলি। বাহ, সে তো দেখতেই লাগে তোকে। তবে একটা জিনিস একটু গড়বড় লাগছে, যে তোর বয়সটা একটু বেশি কেন? তোর যেই মেধা, সেই মেধার সাথে তোর বয়সের মিলটা কেন জানি খুঁজে পাচ্ছি না। লেডি হ্যাকারের কথা শুনে সাহিল আবার হেসে দেয়, কারণ লেডি হ্যাকার জোকার জেমসকে জেড বলে মনে করেছে। যাক বাবা, লেডি হ্যাকার আমার বিষয়ে কিছুই জানতে পারেনি, কিন্তু পরীর বিষয়টা এখন একটা রহস্য হয়ে গিয়েছে। না, এখন পরীর বিষয়টা সাইডে রেখে লেডি হ্যাকারের বাকি ভয়েসগুলো শোনে। সাহিল বাকি ভয়েস মেইল করা ওপেন করে। জেড, তুই মানুষের জন্য যত ভয়ঙ্কর হ্যাকারই হোস না কেন, কিন্তু তুই আমার জন্য একটা দুধের বাচ্চা। সো আর এত বেশি চাপ নিচ্ছি না। তোর সাথে কি করে খেলতে হয় সেটা রাস্তা আমি পেয়ে গেছি। তুই তো আমার সিস্টেমকে হ্যাক করেছিস বলে অনেক উড়ছিস, কিন্তু শুনে রাখ, এই সিস্টেম দিয়ে কোনোই কাজ নেই আমার। তুই আমার যে সিস্টেমকে আয়ত্ত করেছিস সেটাকে এখন আমি পুরোপুরি ক্রাশ করে দিব। তারপর দেখি তুই আমার প্রোগ্রাম দিয়ে কোন মরা মানুষের পশম ছিড়িস। তারপর লেডি হ্যাকার তার সিস্টেমকে ক্রাশ করে দেয়। সে নিজের আসল ল্যাপটপে তছনছ বানিয়ে দেয়, গুড়িয়ে গুড়িয়ে ফেলেছে ভেঙে তার ল্যাপটপকে, যার ফলে সাহিলের কাছ থেকে তার ডিভাইস ব্যান্ড খায়। সাহিল চাইলে এখন আর লেডি হ্যাকারের ল্যাপটপে প্রবেশ করতে পারবে না, কারণ লেডি হ্যাকার ডিভাইস আর নেই। কিন্তু তার প্রোগ্রামগুলো চাইলে সে নিজের ব্যবহার করতে পারবে। লেডি হ্যাকার ল্যাপটপ ক্রাশ করে আবারও একটা রানিং ভয়েস মেইল করে। জেড, তুই আমায় আর কখনো নাগাল পাবি না। আমার ডিভাইসকেই আমি তছনছ করে দিয়েছি। যা, সব শেষ। কিন্তু মাথায় রাখিস, শেষটা আমার জন্য নয়, শেষটা হলো তোর জন্য। কারণ আমার প্রোগ্রামগুলো তোর কোনো কাজেই আসবে না। সো তুই এবার মুড়ি খা, আর আমি আবার নতুন আরেকটি ডিভাইস দিয়ে খেলা শুরু করি। আসুন, এখন যেই সিমেল দিয়ে তোর সাথে মেইলের মাধ্যমে কথা বলছি সেটাকে আবার হ্যাক করে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করিস না, কারণ করলে কিছুই পাবি না। বেহুদা তোর এই কষ্ট হবে, কারণ আমি ব্ল্যাঙ্ক জিমেল দিয়ে তোর সাথে মেইল করেছি, যেটা চাইলে মুহূর্তের মাঝেই ভ্যানিশ করে দেওয়া সম্ভব। লেডি হ্যাকারের কথা শুনে সাহিল তাড়াতাড়ি লেডি হ্যাকারকে একটা ভয়েস মেইল করে, কারণ লেডি হ্যাকার হয়তো যে কোনো সময় জিমেইলটা ভ্যানিশ করে দিবে। তাই তারা তড়িঘড়ি করে লেডি হ্যাকারকে ভয়েস মেইল করে যে, এমপিজেড, তুইও কিছু কথা শুনে রাখ। তোর চিন্তা ভাবনা অনুযায়ী আমাকে তোর কাছে দুধের বাচ্চার মতন হতে পারে, কিন্তু বাস্তবে না। আমিও কম নই। তুই কি খেলোয়াড়? তুই চাইলেও বাপ লেভেলের খেলোয়াড় আমি। তুই কি ভেবেছিস যে আমি সরাসরি তোর সাথে দেখা করতে গিয়ে তোর প্ল্যানে পা দিব? তাহলে তুই ভুল ভাবছিস। মনে রাখিস, আমিও জেড, হাতের কোনো মাখানো মুড়ি না। সো তোর সাথে দেখা করার জন্য গিয়েছে সে, জেড নয়।
সে ছিল অন্য কেউ। সাহিলের এমন কথা শুনে লেডি হ্যাকারের চরম রাগ উঠে যায়। সে পুরো সাইকোর মতো আচরণ করতে শুরু করে, কারণ সে এতটা সময় ভেবেছে যে সে আসল জেডকে দেখে নিয়েছে। জেড একটা দুধের বাচ্চা, কিন্তু সে এখন এসে জানতে পারে যে সেটা অন্য কেউ ছিল। যাকে সে দেখেছে সেটা আসল জেড নয়। তাই সে রাগে ছুটে গিয়ে জিমেইলটাকে ভ্যানিশ করে দেয় আর ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকে। মামুর বেটা, তোকে তো আমি ছাড়বো না, সময় দেখবি তুই আসল খেলা। এদিকে সাহিল হাসতে হাসতে লুটিয়ে পড়ে, কারণ সে বুঝে গিয়েছে যে লেডি হ্যাকারের আরেকটুকু ফাটিয়ে বাজিয়েছে সে। সাহিল হাসিয়ে যেন কোনো মতেই থামছে না। কিছুক্ষণ পর তার হাসি আপনা আপনি থেমে যায়। পরে সে কম্পিউটার রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় সাহিল যখন ঘুম থেকে উঠে, তখন সে শুনতে পায় গভর্নমেন্ট পার্সোনাল ওয়েবসাইট হ্যাক করার দায়ে পুলিশ জেমসকে জেড ভেবে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই খবর পেয়ে সাহিলের মাথা যেন বাজ পড়েছে এমন অবস্থা। সে ইতিমধ্যে বুঝে গিয়েছে যে লেডি হ্যাকার এই কাজ করেছে। সে গভর্নমেন্ট ওয়েবসাইট হ্যাক করে তার নাম দিয়ে জেমসকে ফাঁসিয়ে দিয়েছে। অন্যদিকে পুলিশ জেমসকে থানায় এনে তাকে উল্টো ছুলিয়ে মারতে শুরু করে। জেমস পুলিশের মার সহ্য করতে না পেরে শেষমেশ মুখ খুলে বসে যে আমি না, যে হলো অন্য কেউ। তুমি জি না হলে বলো কে সেই জি? না, সে তো আমি বলবো না। কি তুই বলবি না মানে? এই সাদিক, তুই বেটাকে খেলাতে শুরু কর, আমি বের করছি। পুলিশ অফিসার সাদিক নামক একজনকে পুলিশকে অর্ডার করে লাঠিচার্জ করার জন্য জেমসের উপর। সে পুলিশ অফিসারের কথা মতো জেমসকে মারতে আরম্ভ করে। জেমসের মারতে মারতে তার অবস্থা আরো খারাপ করে দিয়েছে পুলিশ, কিন্তু সে তার পরেও মুখ খুলেনি। যেই পুলিশ তার উপরে এতটা সময় লাঠিচার্জ করেছে, সে নিজেও হাঁপিয়ে গেছে জেমসকে মারতে মারতে। শেষমেশ না পারলে সেই পুলিশ লকআপ থেকে বেরিয়ে যায়। পরে গিয়ে বড় স্যারকে বলে, স্যার, বেটাকে মারতে মারতে আধমরা করে ফেলেছে, কিন্তু সে কোনো মতেই মুখ খুলছে না। ঠিক আছে, আমি দেখছি। পুলিশ অফিসার জেমসের কাছে আসে, তারপর নরম সুরে বলতে থাকে, ভাই বল কে যে? দেখ, তুই যে না হলে তোকে লকআপে আটকে রেখে লাঠিচার্জ করার কোনো ইচ্ছে আমাদের নেই। সো প্লিজ বলে দে কে সেই যে। আমায় মেরে ফেললেও আমি যে এর আসল পরিচয় বলবো না, কারণ সে জানতে পারলে নিজেই আমাকে মেরে ফেলবে। আর বড় কথা হলো, আপনাদের এত পাওয়ার থাকা সত্ত্বেও কেন বারবার আমায় ফোর্স করছেন যে কে যে তার পরিচয় বল। তাকে খুঁজে পাচ্ছি না, দেখতেই তো তোর কাছে এসেছি। আর তাকে যদি একবার খুঁজে পাই তাহলে মনে করে তার শরীরের সমস্ত হাড়গোড় আমি মেরে গুঁড়ো করে দিব। কেন, সে কি করেছে? তুই নিজেই তো জানিস সেই কি করেছে। সে গভর্নমেন্টের ওইসব হ্যাক করেছে, তাই তল্লাশি করছি আমরা। স্যার, আপনাকে তাহলে একটা কথা বলতেই হয়। শোনেন, যে না কোনো মানুষ না। সে চাইলে আপনার মতন কয়েক শতাধিক পুলিশ রাতের বেলায় তুলে নিয়ে গিয়ে মাটির নিচে চাপা দিতে পারে। তাকে এত সস্তা মনে করিয়েন না। আর রইল গভর্নমেন্টের ওয়েবসাইট হ্যাক করার কথা, শুনেন, সে এইরকম পাবলিক না। সে আজ পর্যন্ত কখনো কোনো মানুষের ক্ষতি করেনি বিনা কারণে। আর সে যে আপনাদের গভর্নমেন্টের সাইট হ্যাক করবে সেটা অবিশ্বাস্য। আর যদি সত্যি সে করে থাকে তাহলে আজকে আমি এখানে থাকি না। কারণটা আগেই তো বললাম, যে কোনো সাধারণ মানুষ না। সে অন্ধকার জগতের অনেক বড় মাফিয়া। সে কখনো কাঁচা কাজ করে না। সমস্ত ডার্ক সাইডকে মুহূর্তের মধ্যেই তছনছ করে দিয়েছে সে। এত বড় ঘটনার পরেও তাকে কেউ ধরতে পারেনি, অথচ সে এখানে এসে এত কাঁচা খেলা খেলবে, সেটা বিশ্বাসযোগ্য না স্যার। সো এই কাজ যে করেনি, এই কাজ করেছে অন্য কেউ। আর কি করেছে আই থিঙ্ক সেটা হয়তো আমি জানি। তাহলে বল কে সে? যে যদি সত্যি এসব না করে, আর তুই যেহেতু যে বাদে অন্য কারো বিষয়ে জেনেই থাকিস যে সে এমনটা করেছে, তাহলে বল তার নাম। এই কাজ করেছে লেডি হ্যাকার, মানে এমপিজে। সে এই কাজ করে
জেকে ফাঁসানোর চেষ্টা করছে, কারণ যে এর সাথে তার দাঙ্গা রয়েছে। সে কোনো না কোনোভাবে জেকে ঘৃণা করে, তাই সে এসব চাল চেলেছে যে এর বিরুদ্ধে। জেমসের কথা শুনে পুলিশ অফিসার এবার চুপচাপ হয়ে যায়, কারণ সে ভেতরে ভেতরে কিছু একটা রিয়েলাইজ করতে পারে। কিছুক্ষণ চুপচাপ থেকে সে নিজেই জেমসের সাথে আবার কথা বলতে শুরু করে। আসলে দুঃখিত আমারও কেন জানি মনে হচ্ছিল যে যে এটা করতে পারে না, কারণ এ তো কাঁচা খেলা, সে খেলবে না। কিন্তু কি করব বল, আজ সকাল থেকে নিয়ে শুরু করে শতাধিক কল এসেছে উপর থেকে। তারা ফোন দিয়ে অতিরিক্ত পরিমাণে প্রেসার দিচ্ছে যে গভর্নমেন্টের ওয়েবসাইট যে হ্যাক করেছে তাকে তাড়াতাড়ি পাকড়াও করতে। তাই প্রেসারে গিয়ে এত সব করেছি, না হয় যে এর হ্যাকিং সম্পর্কে আমারও অজানা নয়। আমি বহু আগে থেকেই জানি যে সে কত বড় মাফিয়া। পুলিশ অফিসার জেড নামে জেমসের কাছে কীর্তন গাইছে, তখন তার কাছে একটা ফোন আসে। সে গভর্নমেন্ট ওয়েবসাইট তারা আবার ফিরে পেয়েছে। পুলিশ অফিসার এই খবর পেয়ে তাড়াতাড়ি করে জেমসকে লকআপ থেকে মুক্ত করে দেয়। পরে তাকে সে নিজেই ধরে তার কক্ষে নিয়ে যায় আর বলে, গভর্নমেন্ট হোয়াটসঅ্যাপ ফিরে পেয়েছে, তাই আপনাকে ছেড়ে দিচ্ছি আমি। আর দুঃখিত আপনার সাথে অন্যায় আচরণ করার জন্য। আর আসলে নলেজ ছিল না লেডি হ্যাকারের সম্পর্কে। অফিসার সাহেব, গভর্নমেন্ট ওয়েবসাইট এমনি এমনি ফিরে পায়নি, যেই হয়তো ওয়েবসাইটটা ঠিক করে দিয়েছে। বাস্তবে কিন্তু সেটাই ঠিক। সাহিল লেডি হ্যাকার থেকে গভর্নমেন্ট হ্যাক করা ওয়েবসাইট আবার সে নিজে হ্যাক করে পরে তাদেরকে ফিরিয়ে দেয়। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? বলুন। আপনি কি সত্যি জেকে চিনেন না, বা তাকে কখনো দেখেন নাই? না, তাকে চিনি না, আর কখনো দেখিও নি। কিন্তু 2-1বার তার সাথে আমার চোখাচোখি হয়েছে, তবে সেটা বাস্তবে নয়, সেটা হয়েছে অনলাইনে। কারণ আমার বেস্ট 11-এর কম্পিউটার হ্যাক হওয়ার পর তার কাছে থেকে আমরা সাহায্য নিয়েছি। পুলিশ অফিসার থতমত খেয়ে যায় জেমসের কথা শুনে, কারণ সে এতটা সময় কাকে তুলে এনে মেরেছে সে নিজেই জানে না। সে জেমসের আসল পরিচয় জানে না। ভাই, আপনি কে? আর বেস্ট 11-এর সাথে কি সম্পর্ক আপনার? আমি বেস্ট 11-এর লিডার জেমস। এবার পুলিশ অফিসাররা চুপচাপ বসে থাকতে পারে না। সে সম্মানের খাতিরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, আর তার কাছে ব্যাপক লজ্জা লাগছিল জেমসকে মেরে, কারণ সে না জেনে এমন নামি দামি ব্যক্তি শরীরে প্রহার করেছে। সে খপ করে জেমসের হাত চেপে ধরে মাফ চাইতে শুরু করে। স্যার, আমাকে মাফ করে দিন। আমি না জেনে আপনার সাথে এমন কাজ ব্যবহারটা করেছি। যেখানে আপনার আমাদেরকে সুরক্ষা দেন, সেখানে আমি সন্দেহজনকভাবে আপনাকে তুলে এনে বাজে ব্যবহার করেছি। অফিসার সাহেব, সমস্যা নেই, আইন সবার জন্য সমান। তাও স্যার, আমার নিজের কাছেই নিজেকে এখন ছোট লাগছে। আরে স্যার, বাদ দেন ওসব কথা, আর এখন পারলে আমায় যেতে দিন, আমি একটু হসপিটালে যাব। জেমসের কথা শুনে পুলিশ অফিসার সেই সাদিক নামক পুলিশটাকে ডাক দেয়। তারপর তাকে ডাক দিয়ে বলে, স্যারকে গাড়ি করে এখনই হসপিটালে নিয়ে যাবি। পরে স্যারকে চেক আপ করে গাড়ি করেই বাসায় পৌঁছে দিবি, দিয়ে এসে থানায় ফিরবি। আর এই নে 5,000 টাকা। স্যারের জন্য পথে কোনো অসুবিধা না হয়, সবকিছু খেয়াল রাখবি তুই। আরে অফিসার সাহেব, এসবের দরকার নেই। স্যার প্লিজ, আপনি বারণ করিন না। এমনিতেই পাপের বোঝা মাথায় উঠছে রেখেছি, এখন অন্ত আপনার জন্য কিছু করে পাপের বোঝা কমাতে চাই। পুলিশ অফিসারের রিকোয়েস্টে জেমস আর কিছু বলে না, কারণ সে বুঝতে পেরেছে যে পুলিশ অফিসার তার নিজের ভুল বুঝতে পেরেছে, অনুতপ্ত। তাই সে সাদিক নামের পুলিশের সাথে হসপিটালে যায়। ডক্টর দেখানো থেকে শুরু করে সমস্ত ওষুধপাতি খরচ সেই সাদিক দেয়। পরে জেমসকে সুন্দর করে বাসায় এনে নামিয়ে দিয়ে যায়। অপরদিকে সাহিল চোখ লাল করে কম্পিউটারের সামনে বসে আছে, কারণ তার রাগে
পিত্তি ফেটে যাচ্ছে। যদি সে লেডি হ্যাকার থেকে গভর্নমেন্ট ওয়েবসাইট হ্যাক করে তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে, কিন্তু তার রাগটা উঠে আছে লেডি হ্যাকার নামটা খারাপ করছে সেই জন্য। লেডি হ্যাকার মায়ের দুধ খেয়ে থাকলে তুই একবার আমার চোখের সামনে আসিস খালি, তারপর তোর কি হাল হয় তুই নিজেও ভেবেচিন্তে কুল করতে পারবি না। তখন মনে কর আজকের পর থেকে তোর 2 দিন শুরু। তোর পিছনে মনে কর আমি হাত পা বেঁধে নেমেছি। তুই এবার পালিয়ে কোথায় যাস সেটাই খালি আমি একবার দেখব। তৎক্ষণাৎ তার মনে পড়ে যে লেডি হ্যাকার গভর্নমেন্টের যেই ওয়েবসাইটে হ্যাক করেছে সেখানে তার ডিভাইসের নাম থাকবে। তাই সে তাড়াতাড়ি গভর্নমেন্ট ওয়েবসাইটে ঢুকে লেডি হ্যাকার ডিভাইসের নাম তালাশ করতে থাকে। সে তালাশ করতে করতে লেডি হ্যাকারের ডিভাইস পেয়ে যায়। সে সাথে সাথে লেডি হ্যাকারের ডিভাইস অ্যাটাক করে, কিন্তু দুঃখের বিষয় হলো সে কোনোভাবেই লেডি হ্যাকারের ডিভাইসে হ্যাক করতে পারছে না। কারণ হলো লেডি হ্যাকার অনেক কড়া সিকিউরিটি দিয়ে রেখেছে তার ডিভাইসে। সে এবার চৌকান্ন হয়ে গিয়েছে। বাছাধন, সমস্যা নেই, কতভাবে তুই নিজেকে সেভ করবি, এইভাবে না এইভাবে, তো আমি তো কাজ অবধি পৌঁছাবই। তারপর দেখব তোর শরীরে কত ধরনের কারেন্ট আছে, যত কয় পদেরই কারেন্ট থাকবে সব উড়িয়ে বের করে ফেলবো একদম। অন্যদিকে লেডি হ্যাকার খুশিতে লাফাচ্ছে, জেডকে নাকা নিচু বানি খাইয়েছে, কিন্তু সে জানে না যে কার মাথায় রক্ত উঠিয়ে দিয়েছে সে খুশিতে এতটাই আত্মহারা যে জেডকে অন্যভাবে আবারও নাড়া দিবে বলে মাথায় প্ল্যান সেট করে পরবর্তী পদক্ষেপের জন্য লেডি হ্যাকার প্রিপারেশন নিচ্ছে। এদিকে সাহিল কম্পিউটার ছেড়ে রুমে এসে শুয়ে আছে। তখনই জেমস তাকে ফোন করে। ভাই কিছু বলার ছিল আপনাকে। স্যার, যা বলবেন বলেন, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে এইসবের মাঝে জড়ানোর জন্য। আপনি খামোকা আমার জন্য এইসবের মাঝে ফেঁসে গেলেন। সাহিল ভাই, ও নিয়ে আমার কোনো সমস্যা নেই। পুলিশ আমায় অনেক প্রহার করেছে আপনার পরিচয় জানার জন্য, কিন্তু আমার মুখ তারা খুলতে পারেনি। উল্টো আরও মিথ্যা বানিয়ে বলেছি তাকে যে আপনার সাথে অনলাইনে কয়েকবার চোখাচোখি হয়েছে, এছাড়া আর কিছুই জানি না আমি। যাক, ভালোই হয়েছে। আচ্ছা বলেন আপনার কি অবস্থা? সাহিল ভাই, ভালো খারাপ কিছু বলার হালতে নেই আমি, কারণ যতদিন না লেডি হ্যাকারকে কিছু একটা করা যাচ্ছে ততদিন আমার সুদিন আসবে না। জেমস স্যার, আমারও একই জিনিস নিয়ে মাথা খারাপ হয়ে গেছে। লেডি হ্যাকার আমার নাকের ডগায় ঘুরছে, অথচ তাকে আমি ধরতে পারছি না। ভাই, আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, তবে আমি শিওর না যে সেটা দিয়ে কোনো কাজ হবে। কি জিনিস? ভাই, লেডি হ্যাকারের সাথে কি আপনার ভয়েস মেইলে কথা হয়েছে কখনো? হয়েছে, কিন্তু কেন? কথা হলে অবশ্য সে মেকানিক্যাল টোন ব্যবহার করছে। সেটা করেই সে আমাকে ভয়েস মেইল করেছে। হ্যাঁ, আপনি কোনো কিছুর মাধ্যমে কি মেকানিক্যাল টোন সরিয়ে আসল ভয়েস শোনার কোনো অপরচুনিটি নেই? জেমসের কথা শুনে সাহিলের মাথা টনক নড়ে ওঠে, কারণ এই জিনিসটা তার মাথায় কাজ এই করেনি এতদিন। তার কাছে এমন একটা সাইট আছে যেখানে মেকানিক্যাল ভয়েস দিয়ে অরিজিনাল টোন বেরিয়ে আসে। সে এই সাইট বহু আগে বাহিরে এক হ্যাকার থেকে ডলার দিয়ে কিনেছিল। সে জেমসকে বলে, স্যার আমি একটু রাখছি, পরে কথা হবে। সাহিল ফোন রেখে দিয়ে দৌড়ে কম্পিউটার রুমে চলে যায়। পরে সে লেডি হ্যাকারের ভয়েসগুলো সেই সাইটে দেয়। যদিও লেডি হ্যাকার ব্ল্যাক জিমেইল থেকে তাকে ভয়েস পাঠিয়েছিল, আর সেটা পরবর্তীতে নষ্ট করে দিয়েছে, যার ফলে ভয়েস ইরোর হয়ে যাওয়ার কথা। কিন্তু সাহিল আগেই চালাকি করে লেডি হ্যাকারের ভয়েস আলাদা ফোল্ডার করে সেভ করে রেখেছিল, আর সেখান থেকে ভয়েস নিয়ে সেই সাইট দিতেই মেকানিক্যাল ভয়েসের পেছনে আসল বার্তাবাহকের গলার শব্দ শুনতে পায়, যেটা শুনে তার শরীর কাঁপুনি ছুটে যায়। কারণ সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা হলো পরি। সাহিলের মাথা চকিতর মতো ঘুরপাক খাচ্ছে, তার যেন মাথা কিছুই কাজ করছে না। সে চুপচাপ মাথায় হাত দিয়ে বসে আছে। তখনই জেমস আবার সাহিলকে ফোন করে। ভাই, মেকানিক্যাল ভয়েসের পিছনে আসল ভয়েসটা কার সেটা জানতে পেরেছেন কি? জানতে পেরেছি। কে ভাই সে? আপনি তাকে কি চিনেন? যদি না চিনে থাকেন তাহলে বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু আমায় আসল ভয়েসগুলো মেইল করুন,
আমি কল সেন্টারে ভয়েসগুলো পাঠিয়ে তাদের কাছে জেনে নিচ্ছি ভয়েসটা কার। কারণ অবশ্য লেডি হ্যাকার ফোনে মানুষের কথাবার্তা বলে, যার দরুন তাদের কাছে সবার এই ভয়েস রেকর্ড থাকবে, যার ফলে তাকে খুঁজে বের করা একদম সহজ হবে। না, তার কোনো দরকার নেই, কারণ মানুষটাকে আমি নিজেই চিনি। আর এই মেয়েটাই সেই মেয়ে যে কিনা আপনার সাথে রমনার সামনে কথা বলেছিল। কি? তার মানে সেই মেয়েটা সেদিন আমায় মিথ্যা বলেছিল? মেয়েটাকে তো আমি ছাড়বই না, সোজা জেলের ভাত খাইয়ে ছাড়বো। না, তার কোনো প্রয়োজন নেই, কারণ মেয়েটা আমার খুব কাছের কেউ একজন। সো আপনি চুপচাপ থাকুন, ওর বিষয়টা আমি দেখছি। ঠিক আছে ভাই। জেমস সাহিলের কথায় সম্মতি জানায়, পরে একটা হাসি দিয়ে কল কেটে দেয়। এদিকে সাহিলের এখনো বিশ্বাসই হচ্ছে না যে পরি এই লেডি হ্যাকার, কারণ মানুষটা তার খুব কাছের কেউ। সাহিলের মনে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সত্যি কি পরি রয়েছে এই সব কিছুর পিছনে? কিন্তু সে এমনটা কেন করবে? তার এমনটা করে ফায়দা কি? নাকি তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে? না, আমার এসবের পিছনে আসল রহস্য খুঁজে বের করতেই হবে, যে কি জন্য সে এমন ধারা করছে। নাকি তাকে কেউ ফাঁসানোর জন্য ট্রাই করছে? কয়েকটা ভয়েস দিয়ে শুধু তাকে দোষী সাব্যস্ত করা যাবে না, কারণ পৃথিবীতে একই রকমের ভয়েসের অনেকেরই রয়েছে। আর তাছাড়া লেডি হ্যাকার তো তাকে আগেই টার্গেট করেছে, কারণ দুনিয়ায় এত মানুষ থাকতে পরীকেই কেন রমনার সামনে পাঠিয়েছে সে। আর পরি তো সেখানে নিজেই বলল যে কেউ একজন তাকে হুমকি ভরা পার্সেল পাঠিয়েছিল। তার মানে হয়তো এর পিছনে অন্য কারো চক্রান্ত চলছে। না হয় পরি নিজেই এই সমস্ত চাল চালছে। না, আমার এবার মাথা খাটিয়ে কাজ করতে হবে। দিনটা কেটে যায়। সেদিন আর পরির সাথে সাহিলের কোনো কথা হয় না। সাহিল সারা দিন ফোন বন্ধ করে রাখে। পরের দিন সকালবেলায় সাহিল ফোন ওপেন করে সেটাতে সাইলেন্স করে পকেটে ঢুকিয়ে ক্লাসে চলে যায়। সে বসে বসে স্যারের লেকচার শুনছে। তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। সে পকেট থেকে ফোনটা লুকিয়ে বের করে। পরে সে দেখতে পায় পরি তাকে ফোন করেছে। পরির ফোন দেখে সাহিল ফোনটা কেটে দিয়ে আবার পকেটে ঢুকিয়ে রাখে, কারণ একে তো ক্লাস চলছে, দ্বিতীয়ত পরির সাথে কথা বলার ইচ্ছে নেই তার, কারণ পরির চরম সন্দেহজনক মনে হচ্ছে তার কাছে। কিন্তু পরিও নাছোড়বান্দা, সে সাহিলকে ফোন দিয়েই যাচ্ছে। কিন্তু সাহিলও কম কিসে, সেও ফোন রিসিভ করবে না বলে জেদ ধরে আছে। কিছুক্ষণ পর 30 মিনিট ব্রেকের ঘন্টা বাজে। পরি সাহিলকে এখনো ফোন দিচ্ছে। সাহিল পকেট থেকে ফোন বের করে দেখে পরির 61+ মিসড কল। সে এবার ফোনটা রিসিভ করে। শাহিল, কি সমস্যা তোর? হ্যাঁ, এত সময় ধরে তোকে ফোন দিচ্ছি, কিন্তু তুই আমার ফোন উঠালি না কেন? স্যার ক্লাসে লেকচার দিচ্ছিল, তাই ফোন রিসিভ করিনি। সো এখন বল কি হয়েছে? এতবার ফোন দেওয়ার কারণ কি? শাহিল, তুই কি ভুলে গেছিস যে আজ রাতে আমি চট্টগ্রামে ফিরে যাব? চট্টগ্রাম চলে যাবি তো কি হয়েছে? চলে যা, তার জন্য কি আমায় এতবার ফোন করতে হয় নাকি? আরে আজিব তো, তুই কি আজকে আমাকে সময় দিবি না? না, আজ সময় দিতে পারবো না, কারণ আমার ক্লাস আছে, আর দুপুরে বাসায়ও একটু কাজ আছে। বিয়াদব, একদম থাপড়ে গাল লাল করে দিব তোর। অনেকক্ষণ ধরে শুনছি তোর অদ্ভুত কথাবার্তাগুলো। তুই এখন ব্যাগ নিয়ে কলেজ থেকে বের হ। আমি তোর কলেজের সামনে অপেক্ষা করছি। তারপর দুজন মিলে রিস্কায় ঘুরে কিছুটা সময় একসাথে কাটাবো। না, আমি যেতে পারবো না তোর সাথে কোথাও, কারণ তো বললাম এই যে আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে। জানোয়ার, তোর ক্লাসের গুষ্টি মারি আমি। তুই এখন বের হবি তো হবি, না হয় আমি কিন্তু আজ সারাদিন তোর কলেজের সামনে দাঁড়িয়ে থাকবো। পরির জেদের কাছে সাহিল হার মেনে নেয়। আর তাছাড়া পরি আজ চলে যাবে সেটা নিয়ে তার ভিতরও কেমন যেন এক ধরনের খারাপ লাগা কাজ করছে। কিন্তু অন্যদিকে আবার সংশয়ও কাজ করছে পরিকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি বের হচ্ছি। তারপর সাহিল কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে। সে ক্লাসরুম থেকে বের হতেই পরীকে দেখতে পায় যে পরী কলেজের গেটের সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। সে পরীর দিকে এগিয়ে যেতে থাকে তার সাথে কথা বলার জন্য। তখনই হুট করে অনেক কটা পুলিশের গাড়ি এসে পরীর পেছনে বরাবর দাঁড়ায়। পুলিশের গাড়ি দেখে সাহিলের মাথা টনক নড়ে ওঠে। সে পরীর দিকে এগিয়ে না গিয়ে চুপচাপ জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে। অন্যদিকে পুলিশগুলো গাড়ি থেকে নেমে এসে পরীর চারদিক থেকে ঘিরে ফেলে। সাহিল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত দৃশ্য দেখছে।
অন্যদিকে কলেজের সমস্ত স্টুডেন্ট ও জড়ো হয়ে গিয়েছে পুলিশকে গাড়ি দেখতে পেয়ে। একজন পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে এসে পরীকে তাদের কাছে আত্মসমর্পণ করতে বলে। সাহিল দেখতে পায় সেই পুলিশ অফিসারের গাড়ি থেকে আরো একজন ব্যক্তি নেমে এসেছে। সে এসে পুলিশ অফিসারকে বলছে, স্যার, এই আতঙ্কবাদীকে শ্যুট করে মেরে ফেলুন। এই মেয়ে অনেক ডেঞ্জারাস একটা মেয়ে, অনেক অনিষ্ট করেছে এই মেয়ে দেশের। লোকটা আর কেউ না, লোকটা হলো জেমস। সাহিল জেমসকে দেখে যা বোঝার বোঝে নেই যে জেমস তার কথা শুনেনি, জেমস তার সাথে চাল চেলেছে। সাহিলের চরম রাগ উঠে যায় জেমসের এই গুটিবাজি দেখে। সে সাথে সাথেই পকেট থেকে ফোন বের করে একটা টেক্সট পাঠায়। তারপর ফোন পকেটে ঢুকিয়ে রেখে পরীর দিকে এগিয়ে যায়। কলেজের সবাই জড়ো হয়ে সমস্ত কিছু উপভোগ করছে। মনে হচ্ছে যেন কোনো সিনেমা চলছে কলেজের সামনে। কিন্তু সাহিলের তো চরম পরিমাণে রাগ উঠে গেছে জেমসের আচরণে। সে সোজা গিয়ে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ায়। পুলিশ অফিসার পরীকে বলছে, এই লেডি হ্যাকার বা এমপি যে, তুমি নিজেকে আমাদের কাছে সমর্পণ করো, না হয় কিন্তু অনেক খারাপ কিছু হবে তোমাদের সাথে। পরী ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলার মতো সাহস পাচ্ছে না সে। পুলিশ অফিসার পরীর কাছে এসে কপালে গুলি ঠেকিয়ে তার চুলের মুঠি চেপে ধরে, যার ফলে পরী ব্যথায় চেতাতে শুরু করে। আর পুলিশ অফিসারকে বলতে থাকে, স্যার, আমি লেডি হ্যাকার না, আপনার কত ভুল হচ্ছে। পরীর কথার প্রত্যুত্তরে জেমস বলে ওঠে, স্যার, এই মেয়ে মিথ্যা বলছে, এই মেয়ে লেডি হ্যাকার। জেমসের কথা শুনে সেই পুলিশ অফিসার পরীর গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যার ফলে পরী সাথে সাথে কান্না করে দেয়। এদিকে পরীর গালে পুলিশ অফিসারের হাত উঠানো দেখে সাহিলের মাথায় আগুন জ্বলছে। সে সোজা ভিড় ঠেলে বেরিয়ে গিয়ে পুলিশ অফিসারের সামনে দাঁড়ায়। তারপর পুলিশ অফিসারকে বলে, অফিসার, কি সমস্যা আপনার? আপনি কিসের অপরাধে তাকে গ্রেপ্তার করতে চাইছেন? আর কোন সাহসী বা একজন নারীর গায়ে আপনি হাত দিয়েছেন? পুলিশ অফিসার সাহিলের কথা শুনে রেগে যায়। সে পরীকে ছেড়ে দিয়ে সোজা ঘুরে সাহিলের গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এই বেটা, তুই কোনো জায়গার দাবির, আবার যে এই মেয়ের হয়ে কথা বলতে এসেছিস? সাহিলের রাগের সীমা এবার ছাড়িয়ে গেছে। সে এবার সবার সামনে পুলিশ অফিসারের কলার চেপে ধরে, যেটা দেখে জেমস দৌড়ে পুলিশের গাড়িতে উঠে পড়ে। আর কলেজের সবাই অবাক চোখে সাহিলের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে পুলিশ ফোর্স পরীর বাদ দিয়ে সাহিলের দিকে নিশানা লক করে, কিন্তু সাহিলের মনে কোনো ধরনের ভয় ভীতি নেই। সে পুলিশ অফিসারের কলার চেপে ধরে বলতে থাকে, আমায় মেরেছিস তো মেরেছিস, কিন্তু এই মেয়ের গায়ে হাত তুললি কেন তুই? সাহিলের আচরণে পুলিশ অফিসার থতমত খেয়ে যায়, কারণ সাহিল এমন করে বসবে সেটা পুলিশ অফিসার কল্পনাও করতে পারেনি। অন্যদিকে তার প্রেস্টিজও খুব লেগেছে। এই সামরা, তোর বুকের পাটা কত বড় যে তুই আমার গায়ে হাত দিস? বুকের পাটার এখনো দেখছিস কি তুই? সবে তো মাত্র তোর শরীরে হাত দিয়েছি, একটু পর তোর বুক ছেড়ে কলেজাটাও বের করে নিব। তোর কত বড় সাহস যে তুই পরীকে থাপ্পড় মারিস? সাহিলের এমন ভয়ানক আচরণ দেখে সেই পুলিশ অফিসার নিজে আর কিছু করে না, কিন্তু সে সবাইকে আদেশ করে সাহিলকে ধরে মারার জন্য। তার কথা মতো সবাই এসে সাহিলকে মারতে শুরু করে। তারা সাহিলকে মারতে মারতে মাটিতে শুইয়ে দিয়েছে। অন্যদিকে পরী ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। সে এখন কি করবে কোনো কিছু ভেবে কুল করতে পারছে না। ঠিক তখনই সেখানে ওভার পাওয়ারের বিশাল একটা দল চলে আসে, আর তারা এসে সবাইকে উড়াধুরা মারতে আরম্ভ করে। মারতে মারতে সবাইকে মাটির সাথে শুইয়ে দিয়ে ওভার পাওয়ারের ছেলে পেলে। এই দৃশ্য দেখে সেই পুলিশ অফিসারের কলিজা পুরোপুরি শুকিয়ে যায়। সেই পুলিশ অফিসার যেন কোনো কিছুই বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে এখানে। এর মধ্যেই সেখানে আইসিটি প্রধান, যে কিনা পরীর আঙ্কেল, এবং সেন্ট্রাল মিনিস্টার চলে আসে। দুজন একই গাড়িতে করে এসেছে, কারণ তারা দুজন বেস্ট ফ্রেন্ড। সেন্ট্রাল মিনিস্টার সাহিলের সম্পর্কে সবকিছু জানে, কারণ সাহিলের ওভার পাওয়ার ছেলে পেলে তাকে প্রোটেক্ট করে। সেন্ট্রাল মিনিস্টার সোজা এসে সেই পুলিশ অফিসারকে গণহারে থাপ্পড় মারতে শুরু করে। এই জানোয়ারে বাচ্চা, তুই কাকে মারার জন্য পুলিশ ফোর্স সাথে করে নিয়ে এসেছিস? তুই কি জানিস এই ছেলেকে? আর
তাকে যারা প্রোটেক্ট করতে এসেছে তারা কারো। সেন্ট্রাল মিনিস্টারের কথা শুনে পুলিশ অফিসার থতমত খেয়ে যায়। সে অবাক চোখে সেন্ট্রাল মিনিস্টারের দিকে তাকিয়ে আছে। জানোয়ার, তোর কি একটু বুক কাঁপে না এই ছেলের গায়ে হাত তোলার আগে, যেখানে এই ছেলের জন্য আমি সব সময় বুক ফুলিয়ে বাঁচতে পারি, আর তুই কিনা সেই ছেলের গায়ে হাত তুলেছিস? তোর তো 7 জন্মের ভাগ্য যে তার ছেলে পেলে এখানে তোকে কিছু করেনি। অবশ্য কিছু করলেও কারো বাপের সাধ্য নেই যে তাদের হাত থেকে কেউ তোকে বাঁচাবে। তারা যদি বেতনভুক্ত হয়ে আমার জন্য কাজ করে, কিন্তু এখন তো তারা আর আমার কথাও শুনবে না, কারণ তুই মৃত্যুর ফেরেস্তা গায়ে হাত তুলেছিস, আর সেই ফেরেস্তার অনুমতি ছাড়া এই রক্তচোষাগুলো শান্ত হবে না কোনোদিন। সো তাড়াতাড়ি ওর পা ধরে মাপ চাপ, কারণ তোরা যাকে মেরেছিস সে আর কেউ না, সে হলো ইন্টারনেট জগতের সবচাইতে বড় মাফিয়া জেট, যার এসে ইশারায় পুরো ইন্টারনেট জগৎ চলে, যাকে প্রোটেক্ট করার জন্য ডার্ক ওয়েবের সমস্ত বড় বড় কিলার টিম কাজ করে, আর তুই তাকে মারার জন্য পুলিশ ফোর্স নিয়ে এসেছিস। সেন্ট্রাল মিনিস্টারের কথা শুনে উপস্থিত যারা ছিল তাদের সবার হুঁশ উড়ে যায়, বিশেষ করে সেই পুলিশ অফিসারের, যে সে যেন মৃত্যুকে খুব নিকট থেকে দেখতে পাচ্ছে। সাহিলের আসল পরিচয় জেনে সেই পুলিশ অফিসারের উত্তপ্ত মেজাজ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়। সে থর থর করে কাঁপতে আরম্ভ করছে। অন্যদিকে সাহিল সেই পুলিশ অফিসারের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন চোখের মাধ্যমে সেই পুলিশ অফিসারকে গিলে খেয়ে ফেলবে। সাহিলের ভয়ানক চাহনি দেখে পুলিশ অফিসার ভয়ে নজর ঘুরিয়ে নেয়। সে ভেবে কুল পাচ্ছে না কি করবে এখন সে, কারণ যে পরিস্থিতির বহু আগেই বিগড়ে দিয়েছে। এদিকে সাহিল মাটি থেকে উঠে সেই পুলিশ অফিসারের সামনে গিয়ে দাঁড়ায়, পরে তার উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তারপর হুট করেই সে পুলিশ অফিসারের সামনে থেকে সরে গিয়ে সেন্ট্রাল মিনিস্টারের সামনে গিয়ে দাঁড়ায়। পরে সকলের সামনে সেন্ট্রাল মিনিস্টারের কলার চেপে ধরে আর সেন্ট্রাল মিনিস্টারকে বলতে থাকে, কিরে মামুর বেটা, তোকে তো পাকনামি করতে কে বলেছে? তোকে কি কেউ বলেছে জেডের ইন্ট্রো দিতে? সাহিলের এমন অদ্ভুত আচরণে সেন্ট্রাল মিনিস্টার ভয় পেয়ে যায়। ভাই দুঃখিত, আসলে আমি বুঝতে পারিনি। এই তোর বুঝতে পারার গোষ্ঠী বাড়ি, তুই এতগুলো মানুষের সামনে আমার নামটা নিয়ে পাকনামিটা কেন করলি? কোন দুঃখে? আমি কি একবারও বলেছি যে ভয়ানকভাবে আমার এন্ট্রি দিয়ে সবার সামনে আমার আসল পরিচয় আত্মপ্রকাশ করতে? না, বলেননি। তাহলে কেন করলি এই কাজটা? আমার এতদিনের সব কিছু মুহূর্তের মাঝেই তুই ধুলোই মিশিয়ে দিলি কেন? কেন? আমি কি চাইলে পারতাম না জেডের নাম ব্যবহার করে মানুষের সামনে উড়াউড়ি করতে? কিন্তু সেটা তো আমি করিনি। কিন্তু তুই পাকনামি করে আমার সমস্ত কিছু ভেস্তে দিলি কেন? ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, বিশ্বাস করেন আমি জানতাম না যে আপনার আসল পরিচয় মানুষের সামনে তুলে ধরতে আপনার মনে আঘাত লাগবে। ভাই আমি না জেনে এমনটা করে ফেলেছি, ভাই আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। দেখ, আমি আগেই বলেছি যে আমার উড়াউড়ি করার কোনো ইচ্ছে নেই। আমার না আছে নাম ব্যবহার করে মানুষের চোখে হিরো সাজার ইচ্ছে। আমি চাই একদম সাদাসিধা জীবনযাপন করতে, কিন্তু তুই সব কিছুকে একদম শেষ করে দিলি। সো এবার তুই সব কিছু সামলাবি। আমি জানি না তুই কি করবি, কিন্তু এটুকু জানি আমাকে যেন মানুষ সাহিল নামেই চেনে। জেড হিসাবে যেন আমার পরিচয় আর কেউ না জানে। ভাই আমি সমস্ত কিছু ঠিকঠাক করছি। ঠিক কর। তারপর সাহিল সেন্ট্রাল মিনিস্টারের কলার ছেড়ে দেয় আর সেন্ট্রাল মিনিস্টার সেখানে উপস্থিত সকলের সামনে রিকোয়েস্ট করে যে কেউ যাতে সাহিলের আসল পরিচয় আর কারোর সামনে পাবলিশ না করে। যদি কেউ সাহিলের আসল পরিচয় পাবলিশ করে তাহলে সে আর দুনিয়ায় কোলাহল দেখতে পাবে না। রাতে আধারেই তাকে এনকাউন্টার করে মারা হবে। সেন্ট্রাল মিনিস্টারের কথা শুনে সবাই সাহিলের আসল পরিচয়ের ভেতরে ভেতরে দাফন করে ফেলে, কারণ কারোর এই মরার ইচ্ছা নেই। ভাই আমি সবাইকে বলে দিয়েছি এখানে উপস্থিত যারা আছে তারা বাদে কেউ আর আপনার আসল পরিচয় জানতে পারবে না। ভাই এবারের মতো আমাকে মাফ করে দিন। সাহিল সেন্ট্রাল মিনিস্টারের কথায় কোনো উত্তর না দিয়ে সোজা সেই পুলিশ অফিসারের গাড়ির সামনে চলে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় জেমস গুটিসুটি মেরে গাড়ির সিটের মধ্যে বসে রয়েছে। সে জেমসের উদ্দেশ্যে এখানে এসেছে। জেমসকে দেখে সাহিল তাকে ইশারা করে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে।
জেমস সাহিলের কথার মতো কাঁপতে কাঁপতে গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর সাহিলের সামনে এসে নজর মাটির দিকে রেখে দাঁড়ায়। আর ঠিক তখনই সাহিল জেমসের গালে অনেক কয়টা থাপ্পড় বসিয়ে দেয়। কিরে গুটিবাজের বংশধর, তোকে না বারণ করেছিলাম পরীর নামে কিছু না বলতে? কিন্তু তারপরেও তুই আমার কথা অমান্য করে পুলিশ আনলি কেন? জেমস ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখ দিয়ে কোনো ধরনের কথা বের হচ্ছে না। চুপচাপ থাকবি তো পাড়িয়ে মেরে ফেলবো সোজা। কি কারণে তুই আমার কথার অমান্য করলি সেটার উত্তর দে। আমি তো তোকে ভালোভাবেই বলেছিলাম পরীর বিষয়ে কাউকে কিচ্ছু না বলতে, তাও কেন তুই এই বিষয়ে পুলিশকে জানালি? বল কি কারণে এমন করেছিস? ভাই, তাকে আমি অনেক বেশি ঘৃণা করি, কারণ সে আমার এত বছরের ক্যারিয়ারে দাগ লাগিয়ে দিয়েছে। আমার হাতে করা বেস্ট 11-এর মান ইজ্জত পুরো ধুলোই মিশিয়ে দিয়েছে সে। তাই তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশকে জানিয়েছি সমস্ত কিছু। কিন্তু সে লেডি হ্যাকার, সেটা তুই পুরোপুরি শিওর হলি কি করে? তার বিষয়ে তো এখনও আমি নিজেই শিওর না। আর তাছাড়া সে আমায় কখনো মিথ্যা বলবে না। সে যদি সত্যিই লেডি হ্যাকার হতো তাহলে সে এত সময় সব কিছুই জানিয়ে দিত আমাকে। কিন্তু তুই গুটিবাজ করলি কেন তার বিষয়ে পুরোপুরি শিওর না হয়ে? ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দিন। না, সবার ক্ষমা হলেও তোর ক্ষমা নেই, কারণ তোর কারণেই আমার প্রিয় মানুষটার গায়ে আজকে হাত উঠিয়েছে পুলিশ। সো তোর 12টা বাজবেই। এই যে স্যার, এদিকে আসেন তো। পুলিশ অফিসার সাহিলের ডাক শুনে দৌড়ে তার দিকে যায়। জি ভাই। ওরা কি করবেন করেন, কারণ তার জন্যই আপনি আজকে আমার প্রিয় মানুষের গায়ে হাত উঠিয়েছেন। তার একটা চরম শিক্ষা হওয়া চাই। অবশ্য আপনিও কম দোষী না, কিন্তু আমি আপনাকে কিছু বলবো না, কারণ আপনি আইনের লোক। তাছাড়া আপনার কোনো দোষ নেই এতে, কারণ আপনারা সবসময় দেশের মানুষের জন্য কাজ করেন। আর এখানে কাজই এসেছেন যে লেডি হ্যাকারকে ধরে নিয়ে যাবেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো ক্রাইম না করতে পারে সে। কিন্তু আসল মুদ্রাটা হচ্ছে যে লেডি হ্যাকার নয়। সো তার মানে এই জেমস আপনাদেরকে হয়রানি করিয়েছে লেডি হ্যাকারের কথা বলে। সো বাকিটা আপনি বুঝে নেবার। ভাই, এই হারামজাদাকে আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো, কারণ এই বেটাই আজকে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ভাগ্যিস উপরওয়ালা বাঁচিয়েছে আমাকে, কিন্তু উপরওয়ালা আমাকে বাঁচালো, সেই বেটা আর আমার হাত থেকে বাঁচবে না। এই বেটাকে নিয়ে গিয়ে এখনই লকআপে ঢুকাচ্ছি আমি। যে যাই করবেন করেন, মোট কথা হলো তার শিক্ষা হওয়া উচিত। তারপর পুলিশ অফিসার সবাইকে আদেশ করে জেমসকে ধরে নিয়ে যেতে। পুলিশ অফিসারের আদেশ পেয়ে বাকিরা এসে জেমসকে হাত 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 করা পড়ায়। তারপর জেমসকে নিয়ে ঢুলতে ঢুলতে গাড়ির মধ্যে ওঠে। পুলিশগুলোর ঢুলার কারণ ওভার পাওয়ারের ছেলেপেলের হাতে অতিরিক্ত মার খাওয়া। ওভার পাওয়ারের হাতে মার খেয়ে কেউ যেন সুস্থ স্বাভাবিক নেই। সেই পুলিশ অফিসার এবং সবাই জেমসকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সাহিল আবার হেঁটে হেঁটে এসে প্রধানের সামনে দাঁড়ায়। তারপর প্রধানকে বলে, স্যার, আপনি আপনার ভাগ্নিকে কি বলবেন বলেন, তার থেকে একটু জানুন যে সে সত্যিই লেডি হ্যাকার কিনা। সাহিল ভাই, এসবের মাঝে আমি নেই, কারণ আগের বার আমার শিক্ষা হয়ে গেছে। সো আমি এবারের মাঝে আর জড়াবো না। আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু বাপু, এর মাঝে আমি নেই। যদিও সে আমার ভাগ্নি হয়, কিন্তু আমি আগবাড়িতে তার সম্পর্কে আর মাথা ঘামাবো না। আমি আর সেন্ট্রাল মিনিস্টার যা চলে যাচ্ছি, বাকিটা আপনি বুঝে নিন। ঠিক আছে, তাহলে আমি দেখছি। সেন্ট্রাল মিনিস্টার আর প্রধান সেই গাড়িতে করে এসেছে। তারা দুজন আবার সেই গাড়িতে করেই চলে যায়। তারা যেতেই সাহিল ওভার পাওয়ারদের ইশারা করে চলে যেতে। সাহিলের ইশারা পেয়ে ওভার পাওয়ার ছেলেপেলেরা চলে যায়। তারপর সাহিল পরীকে নিয়ে রিকশায় ওঠে। পরী ভয়ে গিরগির করে ঘামছে। সাহিল পরীকে নিয়ে একটা পার্কে যায়। সেখানে গিয়ে একটা ব্রেঞ্চে বসে। পরে সাহিল পরীকে জিজ্ঞেস করে, পরি, তুই কি সত্যিই লেডি হ্যাকার? না, আমি লেডি হ্যাকার না। তাহলে সবকিছু সূত্র কেন তোর সাথে গিয়ে জোড়াচ্ছে? সে আমি জানি না, হয়তো কেউ আমায় ফাঁসাতে চাচ্ছে, কিন্তু আমি লেডি হ্যাকার নই। কে তোকে ফাঁসাতে চাইছে সে আমি জানি না, কিন্তু আমার নিজের ক্যালকুলেশন মোতাবেক ও তোর দিকেই সবকিছু ইশারা করছে। কিন্তু আমি তো লেডি হ্যাকার না। কি করে বিশ্বাস করবো বল? ভয়েসের মিল পেলাম, তারপর লেডি হ্যাকার দেখা করতে আসবে বলল, সেখানে তুই চলে আসলি। সূত্র মেনে অঙ্ক করার পরে
সব কিছুই তো তোকে ইশারা করছে। আমি তোকে কি করে বিশ্বাস করাবো বল যে আমি লেডি হ্যাকার না? সে আমি জানি না, কিন্তু যতই সময় না পর্যন্ত তুই নিজেকে প্রমাণ করতে পারছিস বা তোর বিপরীতে অন্য আরেকজনের কোনো বিষয় আমার হাতে লাগছে, তত সময় পর্যন্ত তুই আমার কাছে সন্দেহজনক হয়ে থাকবি। পরি চুপ করে আছে, কারণ তার কাছে বলার মতো কোনো ভাষা নেই। ঠিক তখনই সাহিলের ফোনে একটা ফোন আসে। সে ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে ওভার পাওয়ারের লিডার বলে, ভাই, আমরা আপনার ওইখান থেকে আসার পর দেখি আমাদের কম্পিউটার লেডি হ্যাকার হ্যাক করে নিয়েছে। তার নামের এমপিজেড অ্যালফাবেটটা আমাদের কম্পিউটারে স্ক্রিনে রান করছে। কত সময় আগে কম্পিউটার হ্যাক হয়েছে আনুমানিক? সেটার এক্স্যাক্টলি সময়টা বলতে পারবি কি? আর তোমরা শেষ কোন সময় কম্পিউটার ওপেন করেছো? আপনার ওইখানে গিয়েছি 2 ঘন্টা হবে। তার আগে সব কিছু ঠিক ছিল। আমি আপনার ওইখানে যাওয়ার আগে নিজেই কম্পিউটার অফ করেছি, তখন সব কিছুই ঠিক ছিল, কিন্তু সেখান থেকে এসে দেখি এই অবস্থা। তার মানে যা হওয়ার এই 2 ঘন্টার মধ্যেই হয়েছে। সাহিল চমকে ওঠে ওভার পাওয়ারের লিডারের কথা শুনে, কারণ পরীকে নিয়ে গতকাল থেকে করা সন্দেহ সমস্ত কিছুই ভুল প্রমাণিত হলো। সে বিগত 3-4 ঘন্টার বেশি হলো সাহিলের সাথে। সে সাহিলের কলেজে যখন আসে তখন তার 3য় ঘন্টা চলছিল। তারপর সে 4র্থ নাম্বার ঘন্টা করে ব্রেকে বেরিয়ে আসে। তারপরও 3 ঘন্টার বেশি সময় হলো পরি সাহিলের সামনে, কিন্তু কম্পিউটার হ্যাক হয়েছে 2 ঘন্টার মধ্যে। তার মানে পরি এর সাথে নেই। সাহিলের যেন মাথা ফেটে যাচ্ছে সমস্ত কিছু ভেবে, কারণ কে রয়েছে এই সমস্ত কিছুর পেছনে। তার মাথায় যেন কোনো কিছুই আর কাজ করছে না। সে ফোন কেটে দিয়ে মাথায় হাত দিয়ে পরির পাশে চুপচাপ বসে আছে। আর তখনই পরি পাশ ঘুরে সাহিলের গলায় কিস করতে আরম্ভ করে। পরি, আমার এখন এসব ভাল লাগছে না, প্লিজ এসব বন্ধ কর। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু তোর মন খারাপটা দূর করছি ভালোবাসা দিয়ে। না, তোর কোনো প্রয়োজন নেই। উঠলাম আমি এখন। আমার একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়েছে, তাই এখন যেতে হবে আমাকে। আর তুই তো আজকে রাতের গাড়িতে চট্টগ্রাম ফিরে যাচ্ছিস, তার মানে তোর সাথে আর এর মধ্যে দেখা হচ্ছে না। সো হোপ করি ভালোই চট্টগ্রাম পৌঁছে যাবি তুই। না, আমি চট্টগ্রাম যাব না, আমি এখানেই থাকবো। মানে কি পরি, চট্টগ্রাম যাবি না মানে কি? মানে হলো আমি আর চট্টগ্রামে যাব না, তোকে বিয়ে করে তোর সাথে ঢাকায় থেকে যাব। এই মেয়ে, মাথা গেছে নাকি তোর? হ্যাঁ, কি সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলছিস তুই? আমাকে বিয়ে করে ঢাকায় থাকবি মানে? মানে হলো আমি আর চট্টগ্রাম যাচ্ছি না, আর কোনো উল্টো পাল্টা কথাও বলছি না। বাবা আমায় বেশ অনেক দিন থেকে বিয়ের কথা বলছে, যে আমার কোনো পছন্দ থাকলে বাসায় জানাতে, না হয় তিনার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নিতে। সো আমি আজকে বাবাকে তোর বিষয়ে জানিয়ে দিব যে আমি তোকে ভালোবাসি, আর আম্মু আর আব্বুকে ঢাকায় এসে বলবো তোর বাসায় বিয়ের কথাবার্তা বলতে। পরি, এমন পাগলের মতন আচরণ করছিস কেন তুই? হ্যাঁ, এখন বিয়ে করবি মানে কি? বিয়ে করব মানে তো করবই। পরি, এখন কিন্তু অতিরিক্ত হচ্ছে। তুই তোর এই সমস্ত পাগলামি বন্ধ কর। আর সব বলছিস তুই হ্যাঁ? আমরা দুইজনে কারোর কি এখনো বিয়ের সময় হয়েছে? দুইজনেই তো এখনো পড়ালেখা করছি, আর পড়ালেখা শেষ হলেই দুইজনেই বিয়ে করব। না, আমি তোর কথা শুনবো না। আমি কয়েকদিনের মাঝেই তোকে বিয়ে করব। সরি, তাহলে আমি তোকে বিয়ে করতে পারবো না, কারণ আমার এখনো নিজেকে গোছানো বাকি আছে। তাই কোনোভাবেই আমি তোকে এখন বিয়ে করতে পারবো না। আর যদি তুই আমাকেই বিয়ে করতে চাস, তাহলে সুন্দরভাবে আজকে চট্টগ্রাম চলে যা। পরে যখন আমাদের পড়ালেখা শেষ হবে, তখন দুইজনের বাসায় জানিয়ে বিয়ে করে নিব। সাহিল, তাহলে তুইও শুনে রাখ, আমি চট্টগ্রাম যাচ্ছি না। আর আগামী 1 সপ্তাহের মাঝে যদি তুই আমায় বিয়ে না করিস, তাহলে আমার মৃতদেহ তুই দেখতে পাবি। একদম শপথ করে বললাম, নিজেকে একদম শেষ করে দিব আমি। পরির এমন ধারা, জেদ আর ভয়ানক হুমকি শুনে সাহিলের হুঁশ উড়ে যায়। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না, কারণ পরীকে তাকে বেরিকলে আটকে দিয়েছে। আরে পরি, তুই এমন করছিস কেন বলতো? আমি তো বললাম যে সময় আসলে তোকেই বিয়ে করব। প্লিজ তুই এখন এইভাবে জেদ করিস না। তোর সময়ের গুষ্টি মারি, তোর সময় টময় দেখার মতন পরিস্থিতি আমি নেই। সো আগামী 1 সপ্তাহের মাঝেই আমাকে তোর বউ বানাতে হবে, না হয় যেটা বললাম সেটাই করব আমি। সাহিলের কপাল বেয়ে ঘাম ছড়তে শুরু করে। সে এক গভীর চিন্তায় পড়ে যায় পরীর কথা শুনে।
তার মুখে কুলু পেটে দিয়েছে সে। অপরদিকে পরি অন্য পাশ ফিরে কান্না করছে, কিন্তু তার কান্নার আওয়াজ সাহিল পর্যন্ত পৌঁছাচ্ছে না। সাহিল বেশ কিছুক্ষণ চিন্তা করে পরীকে বলে, ঠিক আছে, আমি তোকে আগামী 1 সপ্তাহের মাঝেই বিয়ে করব। সাহিল তখনই লক্ষ্য করে পরি কান্না করছে। পরি কান্না দেখে সাহিল থতমত খেয়ে যায়। এই পাগলি, তুই এইভাবে কান্না করছিস কেন? পরি এবার শব্দ করে কান্না করে দেয়। সে কান্না করতে করতে সাহিলকে বলে, তুই আমায় ভালোবাসিস না? আরে পাগলি, কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি দেখতেই পাচ্ছি সবকিছু। আরে না, তুই ভুল দেখছিস। আমি তোকে অনেক ভালোবাসি, আর আগামী 1 সপ্তাহের মাঝেই তোকে নিজের বউ বানাবো। দেখি, আয়, এবার কাছে আয়। পরি তাও কান্না করছে চুপচাপ বসে বসে। এবার সাহিল তাকে টান দিয়ে নিজের বুকে নিয়ে নেয়। পরে কপালে অনেক কয়টা চুমু দিয়ে পরির কান্না থামায়। পরে তার সাথে অনেকটা সময় কাটিয়ে তাকে তার খালার বাসায় অবধি পৌঁছে দেয়। পরে সেও বাসায় চলে আসে। তারপর বাসায় এসে কম্পিউটার ওপেন করে ওভার পাওয়ারের কম্পিউটার ঠিক করার কাজে নামে। দীর্ঘ 2 ঘন্টা প্রচেষ্টায় পর সে ওভার পাওয়ারের কম্পিউটার সেই লেডি হ্যাকারের হাত থেকে ফিরিয়ে আনে। এদিকে পরীর বাসায় আসতেই তার বাবাকে ফোন করে সমস্ত কিছু বলে। পরীর বাবা তার মেয়ের কথাতেই রাজি হয়ে যায়, কারণ মেয়ের পছন্দ গুরুত্ব তিনি দিতে জানেন। এভাবেই আরো 2 দিন কেটে যায়। পরীর বাবা মা ঢাকায় চলে আসে। পরে সাহিলের পরিবারের সাথে বিয়ের কথাবার্তা বলে আগামী শুক্রবার সাহিল আর পরীশ বিয়ের ডেট ফিক্সড করে। পরী তো চরম খুশি, তবে সাহিল এখনো তার বিয়ের বিষয়টাতে পুরোপুরি মেনে নিতে পারেনি। কিন্তু তাতে কারোর এই কিছু আসে যায় না, আর তারও এখন আর কিছু করার নেই। পরিস্থিতির চাপে পড়ে তারও বিষয়টাকে মুখ বুঝে মেনে নিতে হয়। দেখতে দেখতে শুক্রবার চলে এসেছে। আজ সাহিল আর পরীর বিয়ে। সবাই মহা খুশি, কিন্তু সাহিল এখনো আপসেট। তবে সে বিষয়টা মেনে নেওয়ার চেষ্টা করে। পরীর সাথে তার বিয়েটা হয়ে যায়। রাতের বেলায় দুজন মিলে বাসর ঘরে বসে আছে। তখনই পরী সাহিলের হাত ধরে শক্ত করে চেপে ধরে। কি রে, কি হয়েছে তোর? তর্স হয়েছে না নাকি? না, তেমন কিছু না। আসলে তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আগে বল, রিয়েক্ট করবি না তুই? আর আগে তো বল, রিয়াক্ট করব কি না করব সেটা তো কথাটা শোনার পরেই বুঝতে পারবো। না, তুই বল যে একদম রিয়েক্ট করবি না। আচ্ছা যা, রিয়াক্ট করব না। এবার বল। সাহিল, তুই ভেতরে ভেতরে যে লেডি হ্যাকারের তলাশ করছিস, আমি সে লেডি হ্যাকার। সাহিলের চোখ কপালে উঠে যায় পরীর কথা শুনে। সে পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছে। প্লিজ তুই আমায় মাফ করে দে। বিশ্বাস কর, আমি না জেনে এই সমস্ত কিছু করেছি। পরি, এত কিছু করার পরেও বলছিস যে না জেনে করেছিস? আমি না জেনেই করেছি। তুই যদি না জেনেই করতি এত কিছু, তাহলে তোর এইসবের পিছনের আসল মকসদ বা উদ্দেশ্য কি সেটা তো অবশ্যই তোর জানা আছে। আর তুই সেদিন ওভার পাওয়ারের কম্পিউটার হ্যাক করলি কি করে আমার সামনে থেকে? সেটা আমার জানা। আমি ওভার পাওয়ারের কম্পিউটার যেদিন হ্যাক করেছে তার আগের রাতে হ্যাক করেছি, কিন্তু সেটাকে আমি সিকিউরিটি টাইমার লাগিয়েছিলাম যে এত ঘন্টা পর তারা আর নিজের কম্পিউটারে ঢুকতে পারবে না। আর ভাগ্যযোগ করে সেটা তোর সাথে থাকা অবস্থায় হয়, যার কারণে তুই আমাকে বিশ্বাস করে নিস। আর জেডের বিষয়ে বলতে গেলে, দেখ, আমি জেডের একজন পাগলা ভক্ত। আমি জেডকে আমার আইডল মনে করতাম, কারণ সে অল্প সময় বেশ নাম কামিয়েছে। আর আমারও বহু আগে থেকে স্বপ্ন ছিল যে আমিও এমন কিছু করব, যাতে করে মানুষ আমায় জেডের মতন এক নামে চেনে। তাই আমি জেড এর সংস্পর্শ থেকে তোর মতন কাজ শিখতে চাইছিলাম, কিন্তু আমি কোনোভাবেই জেডের নাগাল পাচ্ছিলাম না। তাই আমি একটা প্ল্যান করি যে বিভিন্ন হ্যাকিং করে জেডের ফোকাসে যাব, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। তাই আমি ভিন্ন আরেকটা প্ল্যান সাজাই যে জেডের সিকিউরিটি হ্যাক করে তার ফোকাসে আসব। তাই আমি ইন্টারন্যাশনাল কয়েকজন হ্যাকারকে হায়ার করি জেডের ডিভাইস হ্যাক করতে। যখন সেই ইন্টারন্যাশনাল হ্যাকারগুলো জেডের ডিভাইস হ্যাক করে, তখন কেন জানি আমার চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে আর অনেক বেশি অহংকার চলে আসে যে আমি যদি জেডের মতন মানুষের ডিভাইস হ্যাক করে ফেলতে পারি, তাহলে অবশ্যই আমি তার চাইতেও শীর্ষে পৌঁছতে পারবো। জেড যে অনেক বড় মাফিয়া সেটা তখন মুহূর্তের জন্য আমার ভেতর থেকে বেরিয়ে গিয়েছিল।
পরে যখন জেড উল্টো সে ইন্টারন্যাশনাল হ্যাকারদের নাকানি চুপানি খাওয়ায়, তখন অতিরিক্ত পরিমাণে রাগ ওঠে আমার যে এতগুলো টাকা খরচ করলাম ইন্টারন্যাশনাল হ্যাকারদের পেছনে, আর জেড আমার সব কিছুই ধুলোয় মিশিয়ে দিল। সো তাকে আমি ছাড়বো না। তখন থেকেই আমি জেডের পেছনে লাগি আর এটা ওটা করে তার ক্ষতি করার চেষ্টা করি। কিন্তু বিশ্বাস কর, আমি জানতাম না যে তুই এই জেড। যদি জানতাম তাহলে তোর সাথে কখনোই লাগতে যেতাম না, কারণ তুই হলি আমার মনের মানুষ। তবে হ্যাঁ, জেডের ওপর আমার অনেক রাগ ছিল, আর যেদিন থেকে জেডের ওপর আমার রাগটা জন্ম নেয় সেদিন থেকেই আমি জেডের ক্ষতি করতে চাইতাম। তাই আমি সবসময় জেডের তলাশ করতাম তার ক্ষতি করার জন্য। আমি জেডের ক্ষতি করার জন্য দেশের সমস্ত হ্যাকারদের লিস্টও বানাই, কিন্তু তোর নামটা সেখানে ছিল না। তবে তুই তাদের মাঝেই ছিলি, আর আমি তোর নামটা পেয়েছিলাম একটা সেমিনারে বিজয়ীদের মধ্য থেকে, কিন্তু সেখানে তোর নাম ছিল ভিন্ন। সেমিনার বিজয়ী তালিকার তোর নাম ছিল আরিয়ান, আর সেটা আমার ঠিক করা লোকজনদের থেকে একজন জানিয়েছিল যে আরিয়ান নামক ব্যক্তিটার মাঝেই সমস্যা দেখা গিয়েছে। তখনই আমি বুঝে পেলি যে আরিয়ান নামক মানুষটাই হলো জেড, কারণ আমার ঠিক করা লোকজন লিস্ট মোতাবেক আরিয়ান নাম ডেকে তোকে একটা রুমে নিয়ে যায়, আর পরেই সমস্যাটা হয়। তখন তাদের সাথে আমি কলেই ছিলাম, আর তুই হয়তো তখন তাদেরকে মেরেছিস, যার ফলে তাদের সাথে আমার অডিও কনফারেন্সটি কেটে যায়। তখন আমি বুঝতে পারি জেডের আসল নাম আরিয়ান। আর তাছাড়া তুই কিন্তু তখন তোর ডিভাইসটা তাদের ল্যাপটপে লগ ইন করেছিলি, যেটার কারণে আমি পাকাপোক্তভাবে শিওর হয়ে যাই আরিয়ানই জেড। কিন্তু কয়েকদিন আগে জানতে পারলাম জেডের নাম আরিয়ান না, জেডের নাম হলো সাহিল, আর সে হলো আমার প্রিয় মানুষ। আমি মাঝে সেই সেমিনারে দেওয়া লোকজনদের সাথে আলোচনাও করেছিলাম আরিয়ানের ব্যাপারে, কারণ তখনও জানতাম জেডের নাম আরিয়ান। কিন্তু সেই লোকগুলো আমায় সোজা না করে দেয় যে প্রতিযোগিতায় বিজয়ী বা অংশগ্রহণকারীর থেকে কারোর ইনফরমেশনই দেওয়া যাবে না কাউকে। তাই আমি তোর কোনো খোঁজ পাইনি, না হয়তো সেই আরিয়ানের সূত্র ধরে তোর কাছে পর্যন্ত চলে আসতাম। সাহিল পরীর এই সমস্ত কথা শুনে তাজ্জব হয়ে যায়। এবার তার বুক ধুকপুক করে কাঁপতে শুরু করে। অবশ্য পরী তার পরিচয় দিয়ে আগেই তার হুঁশ উড়িয়ে দিয়েছে, কিন্তু এখন পরী এত শত কথা শুনে সে আর নিজেকে অবস্থাতে নেই। অন্যদিকে তার আবার ব্যাপক রাগও উঠছে পরীর উপর। সাহিল, প্লিজ আমার উপরে রাগ করে থাকিস না, প্লিজ তুই আমায় মাফ করে দে। দেখ, আমি তোকে সমস্ত সত্যিটা বলে দিয়েছি, কারণ আমি চাই না মিথ্যা নিয়ে দুনিয়ায় তোর সাথে বসবাস করতে। দেখ, আমার সমস্ত কিছুই ছিল জেডের জন্য, আর আসল জেড হলি তুই। তোর খোঁজই যখন আমি পেয়ে গেছি,